নিজের লাইফে হনুমান চালিসাকে ইন্ট্রোডিউস করলে তাদের লাইফে কি কি চেঞ্জেস হবে? তুমি 1000 বার, লক্ষ বার, কোটি বার তুমি যদি হনুমানজিকে ডাকো, সে তোমার সাড়া দেবে না। তুমি একবার, জাস্ট একবার তুমি জয় শ্রীরাম বলো বা জয় শ্রীরাম বলো, তুমি নিজে ডিফারেন্স বুঝতে পারবে। হনুমানজির কৃপা তোমরা চাও, হনুমানজির আশীর্বাদ তোমরা চাও বজরংবলীর, তাহলে মঙ্গলবার দিন তোমরা ওই অরেঞ্জ কালারের সিঁদুর হয় না, তাকে ভোগ প্রসাদ ছড়িয়ে, ভোগ প্রসাদ মানে একটা লাড্ডু দিলেই হয়, লাড্ডু অফার করলেই হবে, ভোগ প্রসাদ ছড়িয়ে তাকে ওই মেটে সিঁদুর তার শরীরে ছুঁয়ে তোমরা যদি পুজো করো, তোমরা ফল বুঝতে পারবে। এর পেছনেও একটা রিজন আছে। আর একটা মন্ত্র রয়েছে, যদি ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকে বা কেউ প্রবলেমে রয়েছে, কেউ কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটা যদি তোমরা পাঠ করতে পারো, প্রবলেমস থেকে কিওর হয়ে যাবে। তার আগে একটা কথা বলে রাখি, কোনোদিন দেখেছো একটা মানুষকে কয়েক দিনের মধ্যে ইয়াং অবস্থা থেকে বুড়ো অবস্থায় কনভার্ট হয়ে যেতে? কতটা ইন্টারেস্টিং হবে তুমি ব্যাপারটা শোনো এবার। অরিত্রর পডকাস্টের জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন, ফাইনালি অরিত্রর পডকাস্ট আজকে রিলিজ হচ্ছে। এই এপিসোডে অরিত্র আমাদের সাথে একটি মর্মান্তিক হন্টেড ঘটনা শেয়ার করেছে। একটা গ্রাম থেকে বিয়ে করে আনা মেয়ে কি করতে পারে, সেই ঘটনাই আপনারা শুনবেন অরিত্রর মুখে। এছাড়াও বজরংবলী নিয়ে আমরা কিছু কথা বলেছি, স্বল্প মাত্রায়, কিন্তু আশা করছি সেটাও আপনাদের ভালো লাগবে। চলুন বেশি দেরি করব না, আজকের পডকাস্টটি শুরু করা যাক। তুমি হনুমান চালিসার কথা বললে, নিজের লাইফে হনুমান চালিসাকে ইন্ট্রোডিউস করলে, কেউ যদি করে মানে শুরু করে, তাদের লাইফে কি কি চেঞ্জেস হবে? প্রথমত কথা দেখো, আমি হঠাৎ করে আজকে থেকে হনুমান চালিসা পাঠ করা শুরু করে দিলাম, তাতে কোনো লাভ হয় না। ওকে, কোনো লাভ হয় না। তার কারণ আমি এটা অডিয়েন্সকে জানিয়ে রাখতে চাই যে তুমি যদি হনুমানজিকে পুজো করতে চাও, তার আগে তোমায় শ্রীরামচন্দ্রের পুজো করতে হবে। তুমি 1000 বার, লক্ষ বার, কোটি বার তুমি যদি হনুমানজিকে ডাকো, সে তোমার সাড়া দেবে না। তুমি একবার, জাস্ট একবার তুমি জয় শ্রীরাম বলো বা জয় শ্রীরাম বলো, তুমি নিজে ডিফারেন্স বুঝতে পারবে। তো এটা একটা প্রসিজার আছে, ঠিক আছে, যেটা আমি নিজে ফলো করি। হনুমান চালিসা যদি কেউ পাঠ করে, তার আগে 7 বার জয় শ্রীরাম বলতে হবে, ঠিক আছে, বলা উচিত। হনুমান চালিসা পাঠ তুমি কমপ্লিট করলে, তারপর হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই লাইনটাই 7 বার রিপিটেডলি তোমায় বলতে হবে। সবার শেষে গিয়ে এটা হয়ে গেল, তারপর গিয়ে জয় অঞ্জনী পুত্র হনুমানজি কি জয়। কারণ যুগে যুগে কিন্তু ছেলেদের পরিচয় তার মায়ের নামেই হয়ে এসছে। কৌশল্যানন্দন শ্রীরামচন্দ্র, দেবকী নন্দন কৃষ্ণ, অঞ্জনী পুত্র হনুমানজি, ঠিক আছে। তো জয় অঞ্জনী পুত্র হনুমানজি কি জয়, জয় পবন পুত্র হনুমানজি কি জয়, জয় বজরংবলী বলে তোমায় কিন্তু শেষ করতে হবে হনুমান চালিসা। আর হনুমান চালিসা এরকম পাঠ করার কোনো নির্দিষ্ট সময় নেই। অনেকেই জিজ্ঞেস করে যে কখন হনুমান চালিসা পাঠ করতে হবে। দেখো, যদি তো তুমি প্রপার টাইম জানতে চাও, সাথে একটা লাইন আছে, जो यहाँ पढ़े हनुमान चालीसा होए সিদ্ধি সাক্ষী গৌরীসা, মানে তোমাকে ধ্যান করতে হবে না, তপ করতে হবে না হনুমান চালিসা পড়ার জন্য, তোমার শুধু পড়লেই হবে। এটা হনুমান চালিসাতেই লেখা আছে, जो यहाँ पढ़े হনুমান চালিসা होए সিদ্ধি সাক্ষী গৌরীসা, মানে যে হনুমান চালিসা পড়বে সেই সিদ্ধি লাভ করবে। এর গ্যারেন্টি কে দিচ্ছে? তুলসীদাস কিন্তু এর গ্যারেন্টি দেয়নি। তুলসীদাস লিখেছেন তো হনুমান চালিসা, তুলসীদাস গ্যারেন্টি দেয়নি, ঠিক আছে। লাইনটা ভালো করে বোঝো, जो यहाँ पढ़े হনুমান চালিসা होए সিদ্ধি সাক্ষী গৌরীসা। ওকে, গৌরী ইশ, তুমি পড়ো হনুমান চালিসা, তুমি সিদ্ধি লাভ করবে, তার গ্যারেন্টি আমি নিচ্ছি। এটা কে বলছে? স্বয়ং মহাদেব বলছে। গৌরীর ইশ হচ্ছে কিন্তু মহাদেব। ওকে, তো হনুমান চালিসা পড়লে তোমার লাইফের চেঞ্জেস তুমি বুঝতে পারবে। ইনফ্যাক্ট আমি তো অনেক বেশি থ্যাঙ্কফুল ওনার প্রতি, ঠিক আছে। আজকে আমি দেখো যেরকমই দাঁড়িয়েছি, যেই জায়গায় দাঁড়িয়েছি, কারণ আমি জানি আমার আজ থেকে ঠিক 1 বছর আগের যে কন্ডিশনটা ছিল, মানে 2022-23-এর আগে যে কন্ডিশনটা ছিল, সেখান থেকে যে সার্ভাইভ করে আজকে আমি এখানে দাঁড়িয়েছি, এর পেছনে 2-3 জনের হাত রয়েছে। অনেকে বলবে আমার মা, আমার বাবা, আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ। আমি বলবো 3 জনের হাত রয়েছে, মহাদেব, শ্রী রামচন্দ্র আর হনুমানজি।
আমি এভরি ডে এই 3 জনের পুজো করি, ঠিক আছে? আর আমি আমার লাইফের চেঞ্জেস বুঝতে পেরেছি, ওকে? কারণ মানে আমি বলছি তোমাকে, আমার গুজবাম্পস দিচ্ছে কথাটা বলতে গিয়ে। প্রত্যেকটা মোমেন্টে তুমি ফিল করবে যে একটা নেগেটিভ মানুষকে না যখন তুমি দেখবে খুব বেশি এনার্জাইজ হয়ে গেল হঠাৎ করে, কি করে হলো তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের নিঃশ্বাসের সাথে, পবনপুত্র তো আমাদের নিঃশ্বাসে দাঁড়িয়ে থাকে, কিন্তু হনুমানজি নিঃশ্বাসে জড়িয়ে থাকে হনুমানজি। যেই মুহূর্তে মানে প্রত্যেকের সাথেই হনুমানজি থাকে। এবার দেখো একটা কথা বলছি, তুমি আজকে পাপ করছো, তুমি খারাপ কাজ করছো, তখন শয়তান থাকবে, তখন আর হনুমানজি থাকবে না তোমার সাথে, ঠিক আছে? তো তোমাকে সবসময় নাম নাম করতে হবে। তুমি যদি হনুমানজির কৃপা সত্যিই পেতে চাও, তোমাকে নাম নাম করতেই হবে। এই আজ একটা কথা বলছি, যারা এই রাম মন্দির উদ্বোধন হলো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো, ঠিক আছে, প্রচুর মানুষ কিরাম দেখছি তারা বিরোধ করছে। তারা হিন্দু, তারা সনাতন ধর্মের লোকজন, তারা বিরোধ করছে। কেন করছে আমি জানি না, কেন করছে আমি জানি না। এরকম অনেকেই বলছে যে ওই টাকায় তো হসপিটাল হতে পারতো, ওই টাকায় তো স্কুল হতে পারতো। একটা কথা বলছি, মাত্র 21 দিনে 11 কোটি মানুষের থেকে 3,500 কোটি ডোনেশন এসছিল। রাম ভক্তদের টাকায় হয়েছে ওটা, ওটা কোনো সরকারি ফান্ডের টাকায় হয়নি। মানুষ ভুল করছে, ঠিক আছে? আর তারা যে রাম মন্দির হওয়ার জন্য যে বিরোধটা করছে না, তারা জানে না তারা কত বড় ভুল করছে, ঠিক আছে? যুগে যুগে যারাই রামের এগেনস্টে গেছে, সে বিশাল বলশালী রাবণই হোক না কেন, তার ধ্বংসই হয়েছে কিন্তু, ঠিক আছে? রাবণ কিন্তু কয়েক যুগ বেঁচেছিল, তুমি গুগল করো, অ্যাকর্ডিং টু যজুর্বেদ তুমি দেখতে পাবে, বা তুমি যদি পুরাণ পড়ো, রাবণ কত বছর বেঁচেছিল? প্রায় 8 লক্ষ বছর বেঁচেছিল, যদি আমি খুব ভুল না হই, 8,11,000 বছর বেঁচেছিল। কয়েক যুগও শুধু ভগবান শিবের তপস্যা করেছিল। আর হনুমানজির কথা কেন বলছি, তোমার হনুমানজি তো অ্যাকচুয়ালি মহাদেবের অবতার, ঠিক আছে? তো ওনার থেকে জ্ঞানী কেউ নেই, বুঝলে? যখন হনুমানজি লঙ্কায় গেছিল, রাবণকে উনি বুঝিয়েছিলেন, অনেক বুঝিয়েছিলেন, কারণ উনি তো মহাদেবের অবতার। আর উনি তো দেখতে পাচ্ছেন যে রাবণ তো মহাদেবেরই চেলা, ঠিক আছে? উনি তো মহাদেবকেই পুজো করেন। তো একটা মানে গুরু কখনোই তার শিষ্যের ধ্বংস মেনে নিতে পারেন না। অনেক বোঝানোর চেষ্টা করেছে যে তুমি রামচন্দ্রের পা ছুঁয়ে নাও, তুমি মাতা সীতাকে ফিরিয়ে দাও, লঙ্কা তোমার থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, এর গ্যারেন্টি আমি দিচ্ছি। কিন্তু রাবণ তো নিজের দম্ভ অহংকার থেকে বেরোতে পারেনি, যার ফলাফল আমরা সবাই জানি কী হয়েছে। তো আমি বলবো, যদি হনুমানজির কৃপা পেতে চাও, তাহলে অবশ্যই শ্রী রামচন্দ্রের পুজো করো। একটা জিনিস মাথায় রাখবে, একটা লাইন আছে, ভগবান শ্রী রামচন্দ্রও যদি কাউকে কিছু দেয়, বুঝলে, ভগবান শ্রী রামচন্দ্রও যদি কাউকে কিছু দেয়, সেটা চলে যাওয়ার চান্স থাকে। মানে ভগবান বিষ্ণুও যদি তোমাকে আশীর্বাদ দেয় যে হ্যাঁ তোমার খুব ভালো, তুমি তোমার লাইফে তুমি সাকসেস পাবে, অনেক কিছু পাবে, সেটাও তোমার কর্মফল অনুযায়ী কিন্তু চলে যাওয়ার চান্স থাকে যদি তুমি খারাপ কর্ম করতে শুরু করো। বাট হনুমানজি যাকে যেটা দেয়, সেটা কিন্তু অমিট হয়ে থেকে যায়, মানে সেটা কিন্তু মেটে না কখনো, সেটা থেকে যায়, তার আশীর্বাদ থেকে যায়। তো হনুমানজির কৃপা পেতে হলে ওটা দরকার। আর হনুমান চালিসা বা আর একটা কথা, বজরং বান কিন্তু সবসময় পড়া উচিত নয়, কারণ ওটা একটা শপথ। তুমি যার কাছে প্রার্থনা করেই তার আশীর্বাদ পাচ্ছ, তাকে দিয়ে তো সবসময় শপথ করানোর দরকার নেই। আর একটা জিনিস জানবে, তুমি শপথ করিয়ে যে জিনিসটা পাবে না, সেই জিনিসটা বেশিক্ষণ থাকে না, ঠিক আছে? সে নিজে ভালোবেসে নিজের আশীর্বাদ দিয়ে সে যে জিনিসটা দেবে, সেই জিনিসটা থেকে যাবে, বুঝতে পেরেছ? তো বজরং বান সবসময় কখনোই পাঠ করা উচিত নয়। যদি তুমি কোনো প্রবলেমে পড়ো, যেখানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশান এসে গেছে, যেখানে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমার না করলে চলবে না, তখন তুমি বজরং বান পাঠ করতে পারো। আদারওয়াইজ হনুমান চালিসা তুমি এভরিডে যখন তখন বাইক চালাতে চালাতে, গাড়ি চালাতে চালাতে, স্কুটার চালাতে চালাতে তুমি যখন ইচ্ছা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা মন্ত্র আছে যেটা আমি বলে দিচ্ছি, এটা কাজে লাগবে। এভরিডে যদি এটা 11 বার করে কেউ পাঠ করে, মন্ত্রটা হচ্ছে ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওকে, এই মন্ত্রটা কিন্তু 11 বার এভরি ডে পাঠ করো, লাইফে চেঞ্জেস বুঝতে পারবে। কারণ দেখো, আমি হনুমানজির পুজো করি, ঠিক আছে? আর চেষ্টা করো, যদি কারো লাইফে মনে হচ্ছে প্রবলেমস আসছে, বিভিন্ন রকমের প্রবলেমস আসছে, তারা যদি মনে করো যে হনুমানজির কৃপা তোমরা চাও, হনুমানজির আশীর্বাদ তোমরা চাও বজরংবলীর, তাহলে মঙ্গলবার দিন তোমরা ওই অরেঞ্জ কালারের সিঁদুর হয় না,
তাকে ভোগ প্রসাদ ছড়িয়ে, ভোগ প্রসাদ মানে একটা লাড্ডু দিলেই হয়, লাড্ডু অফার করলেই হবে, ভোগ প্রসাদ ছড়িয়ে তাকে ওই মেটে সিঁদুর তার শরীরে ছুঁয়ে তোমরা যদি পুজো করো তোমরা ফল বুঝতে পারবে। এর পেছনেও একটা রিজন আছে, কারণ হনুমানজি মাতা সীতার কাছে প্রসাদ নিতে গেছিলেন। ওকে, প্রসাদ নিতে গেছিলেন, পুজোর প্রসাদ নিতে গেছিলেন, ভোগ মানে লাড্ডু ভোগ নিতে গেছিলেন। তখন দেখছেন যে মাতা সীতা এরম সিঁদুরের কৌটো খুলতে পারছেন না। ওকে, আর খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন উনি। তো হনুমানজি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেই মুহূর্তে খুলে ফেলেছে তখন দেখছেন যে খুব খুশি উনি। ঠিক আছে, তো ওখান থেকে সিঁদুরটা নিয়ে যখন পড়ছে তখন হনুমানজি খুব এক্সাইটমেন্টের বসে গিয়ে জিজ্ঞেস করছেন যে মা আপনি ওটা কি লাগাচ্ছেন আপনার শরীরে, যে মানে আপনার মাথায় ওটা কি লাগাচ্ছেন, যে আপনি এতক্ষণ ধরে খুলতে পারছিলেন না বলে আপনি চিন্তায় পড়ে গেছিলেন, কিন্তু এখন আপনি খুব আনন্দে রয়েছেন। বলছে এটা সিঁদুর, যেটা আমি লাগালে শ্রীরামচন্দ্রের আয়ু বাড়বে। ওকে, শ্রীরামচন্দ্রের আয়ু বাড়বে। কথাটা শুনেই আর রামচন্দ্র প্রসন্ন হবে। তখন হনুমানজি বলেন যে এটা লাগালেই রামচন্দ্র প্রসন্ন হবেন? বলছে হ্যাঁ হবে। তো হনুমানজি প্রসাদ না নিয়েই ওখান থেকে চলে যান। ওকে, বেশ কিছুক্ষণ পর, 2 প্রহর কেটে যাওয়ার পর হঠাৎ করে দেখছে হনুমানজি পুরো গোটা শরীরে সিঁদুর মেখে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়ে আছে। ওকে, রামচন্দ্র বলছে তুমি এরকম কী রূপ বানিয়েছো? বলছে কেন, এরকম রূপেই তো আপনি প্রসন্ন হবেন। বলছে তোমাকে কে বলেছে যে কোনো বিশেষ রূপে আমি প্রসন্ন হব বা কোনো বিশেষ রূপে আমি সন্তুষ্ট হব? বলছে আমাকে মাতা সীতা বলেছেন। বলছে সীতা তোমাকে এরকম কথা বলেছেন? বলছে হ্যাঁ, যখন আমি প্রাতকালে এরকম প্রসাদ নিতে গেছিলাম তখন রামচন্দ্র বুঝতে পারে। বলছে তো সীতা তো একটুখানি সিঁদুর লাগে, তুমি গোটা শরীরে লাগিয়েছো কেন? বলছে যে যদি একটুখানি সিঁদুরে মানে তোমার বা আপনার আয়ু বাড়ে, তাহলে আমার এই পুরো সিঁদুরে তো আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন। তখন রামচন্দ্র এতটাই মুগ্ধ হয়, শ্রীরামচন্দ্র, তখন সে এরকম আশীর্বাদ দেন যে মঙ্গলবার দিন, মানে তুমি মঙ্গলবার দিনে আমার জন্য এত মঙ্গল একটা কামনা করেছো, মঙ্গলবার দিন যারা তোমাকে সিঁদুর ছড়িয়ে আর ভোগ প্রসাদ দিয়ে যারা তোমার পুজো করবে তাদের ওপর আমি ততটাই আশীর্বাদ দেবো যতটা আশীর্বাদ আমার তোমার ওপর রয়েছে। এইটা রয়েছে। আরও একটা জিনিস রয়েছে, যারা গ্রহরাজকে খুব ভয় পান, ঠিক আছে, গ্রহরাজ মানে বুঝতে পারছো আমি কার কথা বলছি। তো শনিদেব বা গ্রহরাজকে যারা খুব ভয় পান বা যাদের মনে হচ্ছে যে তার খারাপ দৃষ্টি তার উপর রয়েছে, অ্যাকচুয়ালি দেখো সে তো জাস্টিসের দেবতা, ঠিক আছে, উনি হচ্ছেন সে বিচারক, সে তোমার কর্মের হিসাব করতে বসেছে আর তোমার প্রত্যেকটা কর্মের হিসাব অনুযায়ী না অ্যাকচুয়াল কম দেবে না অ্যাকচুয়াল বেশি দেবে, তো দেবে। তো অনেক সময় বলে যে ওনার 7.5 দশা চলছে। তো একটা ঘটনা আছে এরকম, হনুমানজি তপস্যা করছিলেন, তো সেই সময় শনিদেব ওনার সাথে দেখা করতে আসেন। ওকে, তো দেখা করতে আসার সময় উনি বলেন যে হনুমান তুমি তোমার তপস্যা এখন ত্যাগ করো, কারণ আমি তোমার শরীরে প্রবেশ করব। বুঝতে পেরেছো? বলছে কেন আমার শরীরে আপনি কেন প্রবেশ করবেন? বলছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই একটা সময় আসে যখন আমি তার মাথার ওপর, মানে আমি তার শরীরে প্রবেশ করি আর 7.5 বছর থাকি। প্রথম 2 বছর থাকি, প্রথম 2 থেকে 2.5 বছর থাকি তার পায়ে, তারপর আস্তে আস্তে সেটা ওপর দিকে উঠতে উঠতে শেষের যে 2 বছর থাকি সেটা তার মাথা আর মুখমণ্ডলটাকে মানে গ্রাস করি, যেখান থেকে তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, মানুষের সাথে ব্যবহার খারাপ হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে দেখবে যা 7.5 দশা চলে না, তার এরকম অনেক কিছু পায়ের রোগ থেকে শুরু হয় প্রথম, ঠিক আছে, যদি কারোর পায়ের রোগ ধরে যায় জানবে যে তার ওই দশা চলতে শুরু করে দিয়েছে। তো এটা যদি তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ভেরিফাই করিয়ে নাও হয়তো সে আরও বেটার বলতে পারবে, বাট আমি যতটা শুনেছি আমি সেই অনুযায়ী তোমায় বলছি। তো এরকম তখন বলে যে আমার শরীরে তো আপনি ঢুকতে পারবেন না। বলছে সেটা তুমি ডিসাইড করতে পারো না যে আমি তোমার শরীরে ঢুকতে পারবো কি না, কারণ আমাকে তোমার শরীরে ঢুকতেই যাবে, কারণ তোমার শরীরে ঢোকার সময় আমার অলরেডি হয়ে এসেছে। তো তখন বলে যে আমার শরীরের তো রন্ধ্রে রন্ধ্রে শ্রী রামচন্দ্র রয়েছেন, আপনি ঢুকবেনটা কোথায়? ঢোকার জায়গা থাকলে তো আপনি ঢুকবেন। বলছে আমি সে কোনো কথাই শুনবো না, তোমার কোনো ছল কপটই আমি মানবো না, কিন্তু আমি তোমার শরীরে ঢুকবো। বলছে ঠিক আছে এসে ঢুকুন। এবার তখন শনিদেব এসে একটা ওনার মাথার ওপর এসে ঢোকার চেষ্টা করে। তখন হনুমান কি করে, বড় বড় পর্বত, দেখো হনুমানজির কাছে 8টা সিদ্ধি রয়েছে, 9টা নিধি রয়েছে। ওকে, তো মানে মাতা সীতার আশীর্বাদে 8টা সিদ্ধি আর সূর্যদেবের আশীর্বাদে 9টা নিধি রয়েছে। তো উনি তখন কি করেন, বিশাল আকার ধারণ করে হনুমানজি আর মাথার ওপর বড় বড় পাহাড় চাপিয়ে নেন। এবার শনিদেব যন্ত্রণায় ছটফট করতে শুরু করে।
যে তুমি কি করেছো, মানে হি ইজ ভেরি চাইল্ডিশ, ঠিক আছে, হনুমানজি ইজ ভেরি চাইল্ডিশ, মানে বিশ্বাস করবে না, নাহলে কেউ ভাবো না, নাহলে কেউ সূর্যকে আম ভেবে খেয়ে ফেলতে যায়, এটা সত্যি, কিন্তু এটা সত্যি, মানে যুগ সহস্র জো জনপর ভানু লে লিও তাহি মধুর ফলে জানু, এই লাইনটা পড়লে তুমি বুঝতে পারবে নাসা তো ভাই 80-90 বছর আগে কি 150 বছর আগের মধ্যে হয়তো জাস্টিফিকেশনস দিয়েছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, বা ওই যুগ সহস্র জো জনপর ভানু, ঠিক আছে, এই কথাটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্সটা রয়েছে যেটা নাসা ডিকোড করেছে, ঠিক আছে। তাহলে কি করে বেরোলো, হাজার হাজার বছর আগে লেখা হনুমান চালিসায় কি করে বেরোলো যে যুগ সহস্র জো জনপর ভানু, পুরো প্রপার ডিস্টেন্স কি করে মেনশন করা থাকলো যদি হনুমান কভারই না করে। এই যে আম খেতে যাওয়া কাজগুলো খুব চাইল্ডিশ, বাট প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু রিজন হচ্ছে এই ডিস্টেন্স বার করা, বুঝতে পেরেছো? তো যাই হোক না কেন, তো ওনার কাছে তো ওই আশীর্বাদ রয়েছে, 8টা সিদ্ধি রয়েছে, 9টা নিধি রয়েছে, তো সেই অনুযায়ী হনুমানজি তখন বিশাল আকার ধারণ করে মাথায় এরম পর্বত চাপিয়ে নেয়। তখন শনিদেব বলছে তুমি কি করছো, আমি যন্ত্রণায় থাকতে পারছি না তোমার শরীরে। বলছে কেন, আপনি তো বলেছিলেন আপনি 7.5 বছর থাকবেন, আপনি 2 মুহূর্তও থাকতে পারছেন না। বলছে তুমি ছাড়ো, আমি বেরোবো। তখন শনিদেব বেরিয়ে যায়। তখন শনিদেব ওনাকে আশীর্বাদ করে যে যারা নিষ্ঠা সহকারে তোমার পুজো করবে আমার খারাপ দৃষ্টি কোনোদিন তার ওপর পড়বে না। তো আমি এটুকুই বলছি, কলিযুগের একমাত্র দেবতা, মানে লিভিং লেজেন্ড যদি বলা হয়, হি ইজ হনুমানজি, ঠিক আছে, যার কাছে এই আশীর্বাদটাও রয়েছে যে সশরীরে কিন্তু সমস্ত ডাইমেনশনে ট্রাভেল করতে পারে, সমস্ত মিডিয়াম, সমস্ত প্লেনে যেতে পারে, ঠিক আছে, সশরীরে যে কোনো লোকে যেতে পারে, ভূলোক, পাতাল লোক, আকাশ লোক, যে কোনো লোকে সশরীরে যেতে পারে। তাই সে কিন্তু খুব সহজেই ডাকলে চলে আসে, বাট তাকে ডাকার পদ্ধতিটা জানা চাই, তাকে ডাকলে হবে না। আর একটা ছোট্ট ঘটনা আমি তোমাকে বলি, তুলসীদাস, এই ঘটনাটা আমার পড়া একটা ঘটনা, ঠিক আছে, তুলসীদাস কথামৃততেই তুমি পেয়ে যাবে এই ঘটনাটা। তো তুলসীদাস যখন এরকম লিখেছেন, রামচরিত মানস লিখেছেন, হনুমান চালিসা লিখেছেন, লেখার পর হঠাৎ করে, মানে তখনকার দিনে তো এই জিনিসগুলো হতো, তখন তো রাক্ষস, প্রেত, এই জিনিসগুলো তো খুব সচক্ষেই দেখা যেত। তো উনি একটা গাছের মধ্যে জল দিয়ে দিয়েছিলেন, হঠাৎ করে দেখেন সেখান থেকে একজন প্রেত প্রকট হয়েছে। বলছে তুমি কি চাও? বলছে আমি এতদিন ভগবানের পুজো করে এলাম আর আমার সামনে প্রকট হলো প্রেত, ভূত পেতনি প্রকট হচ্ছে। বলছে দেখো আমি কিন্তু এতদিন ধরে এখানে বন্দি ছিলাম, তুমি জল দিয়ে আমাকে মুক্ত করেছো, তুমি যা বরদান চাও আমি তোমাকে তাই দেবো, বুঝতে পেরেছ? তখন বলছে যে আমার তো কিছু চাই না, আমি শুধু আমার প্রভুর সাথে দেখা করতে চাই, একবার আমি আমার প্রভুর দর্শন করতে চাই। বলছে তুমি যার কথা বলছো তার কাছে দর্শন করতে গেলে তো তোমাকে আগে তার প্রহরীর সাথে, মানে তার মেন সেনাপতি, তার বডিগার্ডের সাথে দেখা করতে হবে। তখন তুলসীদাস বললেন যে কে, হনুমানজি? যেই হনুমানজি বলেছে তখনই প্রেতটা ভ্যানিশ হয়ে গেছে, পালিয়ে গেছে। ঘটনাগুলো শুনতে খুব মজার কিন্তু, বাট এই ঘটনাগুলো কিন্তু লিখিত অবস্থায় রয়েছে। আমি জানি এরপরে অডিয়েন্স বলবে কোথায় লেখাটা আছে দেখাও, বাট যেগুলো আমার পক্ষে দেখানো পসিবল নয়, কারণ প্রত্যেককে তো আমি প্রুফ দিতে যাব না। তো যাই হোক না কেন, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, তোমার বিশ্বাস করতে হলে করবে, অবিশ্বাস করতে হলে করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তো যাই হোক, তো তখন তুলসীদাস আবার খুঁজে খুঁজে যায় সেই প্রেতের কাছে। বলছে তুমি পালিয়ে এলে কেন? বলছে তুমি যার নাম নিচ্ছ, ঠিক আছে, তার নাম শুনলে আমি থাকতে পারবো না ওখানে, তুমি নাম নেবে না, তুমি অন্যভাবে বলো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কোথায় দেখা করব? বলছে কাশীর কোনো একটা ঘাটের নাম বলেছিল, ঠিক আছে, আমার ঘাটের নামটা হরিদ্বার অথবা কাশী, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। ওই ঘাটে বলছে রাম কথা হয় সূর্যাস্তের, মানে সূর্যোদয়ের সময় রাম কথা হয়। তো তুমি গিয়ে দেখবে যে সবার প্রথম আসছে আর সবার শেষে যাচ্ছে সেই তোমার ওই যে তোমাকে রামের সাথে দেখা করাতে পারবে। ওকে, মানে হনুমানজি। তুলসীদাস গেছে রাত্রি 12টার সময়, মানে এরকম এক প্রহরে গেছে। দুপুর 3টের সময় তোমার হচ্ছে, মানে দুপুর 3টে বলছি আমি, সরি, রাত্রি 4টের সময় তোমার ভোর 4টে, মানে ভোর 4টের সময় তোমার সূর্যোদয়, হ্যাঁ সূর্যোদয়, আর মানে ব্রহ্ম মুহূর্ত যেটা। অ্যাকচুয়ালি আমরা একটা ভুল করি, ব্রহ্ম মুহূর্তটা অ্যাকচুয়ালি ভোর 4টে নয়, প্রত্যেক দিনে কিন্তু আলাদা আলাদা টাইমে সূর্যোদয় হয়, আর সূর্যোদয় ঠিক 1 ঘন্টা 11 মিনিট আগের টাইমটাকে ব্রহ্ম মুহূর্ত ধরা হয়, বুঝতে পেরেছো? তো বললো যে উনি এক প্রহরে চলে গেছিলেন, দেখে, মানে আমি তোমার টাইম হিসেবে বলছি যে 4টের সময় কথামৃত শুরু হয়, তো মানে রামকথা শুরু হয়, 2:30 থেকে 3:45 মধ্যে একজন উলঙ্গ সাধু
ঠিক আছে, শুধু গায়ে একটাই গেরুয়া চাদর জড়ানো, তার ভেতরে কিছু নেই, এসে রাম রাম জপ করছে। ওকে, উনি বসে বসে দেখছেন, সবার প্রথম উনিই এসছেন, আর পুরো রামকথা শেষ হয়ে যাওয়ার পর সবার শেষে উনি যাচ্ছেন, তখন সে বুঝতে পারেন, তারপর গিয়ে ওনার দর্শন হয় হনুমানজির সাথে। আচ্ছা, এইটাই কি কানেকশন যেটা বলে যে প্রেত বা ভূত হনুমানজিকে ভয় পায়? না, হনুমানজিকে দেখো, এখানে কিন্তু দুরকম কনসেপশন হতে পারে। হনুমানজি তো মহাদেবের অবতার, আবার ভূত প্রেত পিশাচ তো মহাদেবেরই আশ্রিত, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হনুমানজি, যেটা তোমায় আমি বললাম, যে হনুমানজির কাছে ওই সিদ্ধিটা রয়েছে যে সে সশরীরে, ঠিক আছে, সশরীরে 3টে লোকেই ভ্রমণ করতে পারে বা 3টে লোকেই প্রকট হতে পারে। তো সেই এনার্জিটা নিতে পারবে না, যে নেগেটিভ এনার্জিসটা থাকবে তার নিতে পারবে না, বুঝতে পেরেছো? তো ওই যে কথা যাচ্ছে ভূত পিসাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শোনাবে। তো হি ইজ ভেরি পাওয়ারফুল, ঠিক ততটাই চাইল্ডিশ। অ্যান্ড মানে আমরা সুপারম্যান তো সিনেমায় দেখেছি, গল্পে দেখেছি, ব্যাটম্যান সুপারম্যান সুপার হিরো, বাট হি ইজ দ্য অ্যাকচুয়াল সুপার হিরো। মানে কলিযুগের তো অ্যাকচুয়াল সুপার হিরো হনুমানজি। আর যাকে তুমি ডাকলে পাবে, যার এক্সিস্টেন্স তুমি ফিল করতে পারবে। কথা আছে, আজকে আমরা যে শ্রী রামচন্দ্রকে নিয়ে কথা বলছি না, এখানেও হনুমানজি উপস্থিত আছে। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে, যেখানে রামকথা হয় সেখানে একটা আলাদা করে লাল রঙের চাদর বা মানে বসার একটা আসন করে দেয়, কারণ যেখানে যেখানেই রামকথা হয় সেখানেই হনুমানজি চলে আসে, ওটা আলাদা করে আসন করা। আচ্ছা, তোমাকে একটা কথা বলছি, সব কিছু না ওনার স্ক্রিপ্টেড, কিন্তু এগুলো সব ওনার স্ক্রিপ্টেড। আজকে তুমি একটা কথা বলো, আজকে আমি আর তুমি যে শ্রী রামচন্দ্র আর হনুমানজিকে নিয়ে কথা বলছি, এই ভিডিওটা কত মানুষ দেখবে? এরকম প্রচুর মানুষ দেখবে যারা শ্রী রামচন্দ্র বা হনুমানজিকে নিয়ে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে, তারাও কিছুটা ইন্টারেস্ট পাবে তাদের মধ্যে, তারাও জানতে চাইবে যে না, তাহলে একটু রামচন্দ্রের ব্যাপারে জানি। এগুলো অলরেডি স্ক্রিপ্টেড, তারা চুজ করেছে আমাদেরকে, ঠিক আছে, তারা চুজ করেছে। আজকে চাইলে তো দেখো, সাপোজ ও ক্যামেরার পেছনে ও রয়েছে, ও কিন্তু কথা বলতো, বাট ওকে কিন্তু শোনাচ্ছে, আমার ভাই ওখানে বসে আছে, ওকে কিন্তু শোনাচ্ছে, হয়তো ওর শোনাটা দরকার, ঠিক আছে, হয়তো আমরা জেনেছি ততটা যতটুকু আমাদের জানার দরকার, বা হয়তো এরপর আমরা আরও জানবো, কারণ আমরা সনাতন ধর্মের হয়তো 0.1%ও জানি না, তার থেকেও আমরা কম জানি। বাট এটুকুই কিন্তু একটা জিনিস মাথায় রাখবে শান্তদীপ, তুমি যা অর্জন করছো না, সবসময় সেটা স্প্রেড করার জন্য অর্জন করবে, তাহলে দেখবে তোমার অর্জনের পরিমাণটা না আরও বাড়তে থাকবে, ঠিক আছে? তো ভগবান না চুজ করে, এই আজকে সাপোজ বিয়ার বাইসেপস, ওরাও কিন্তু শ্রীরামচন্দ্রকে নিয়ে পডকাস্ট করছে, ভগবান চুজ করছে ওদেরকে, ঠিক আছে, ভগবান চুজ করছে। মানে এই যে আজকে আমরা যে কথা বলছি শ্রীরামচন্দ্রকে নিয়ে, আমাদের মধ্যে কিন্তু হনুমানজি আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ যেখানে যেখানে যেই মুহূর্তে শ্রীরামচন্দ্রের কথা হয়, সেখানে সেখানে সেই মুহূর্তে হনুমানজি প্রকট হন, আর উনি ভালোবাসেন, ঠিক আছে, মানে উনি যতটা ভালোবাসেন শ্রীরামচন্দ্রকে, গোটা ইউনিভার্সে কেউ কাউকে অতটা ভালোবাসেন। একটা বিষয় যেটা হচ্ছে, তুমি আজকে ভাবো না, আমরা যেটা কথা বলেছিলাম যে হনুমান চালিসা নিয়ে একটু কনভারসেশন করে ভূতের দিকে আবার এগোবো, তুমি দেখো হনুমান চালিসা থেকে শুরু করে হনুমানজি নিয়ে কতটা হয়ে গেল। তুমি দেখো, এটা আমরা ভেবেছিলাম যে না, এটা তো আমাদের মানে কথা হয়নি, ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে এটা আমি ফিল করি, তুমি বিশ্বাস করবে না। আমি আচ্ছা, আর একটা জিনিস আমি জাস্ট অডিয়েন্সকে বলি, যারা হনুমান চালিসা পাঠ করে, যদি তাদের মনে হয় যে হ্যাঁ কখনো কখনো তারা নেগেটিভ এনার্জিতে অ্যাট্রাক্টেড হচ্ছে, একটা কাঁচের গ্লাস নেবে, ওকে, কাঁচের গ্লাসে জল নিয়ে তার মধ্যে ওই জলটাকে মুখের সামনে নেবে, নিয়ে যেই প্রসেসটা আমি বললাম, জয় শ্রীরাম করে 7 বার বলার পর পুরো হনুমান চালিসা কমপ্লিট করলে, হরে রাম করে 7 বার বললে, দেন অঞ্জনী পুত্র পবন পুত্র বলে তাকে উৎসর্গ করলে, করার পর ওই জলটা পান করে নেবে, মানে ওই জলটা খেয়ে নেবে, তুমি এনার্জিটা ফিল করতে পারবে তোমার শরীরে। এটা ওই যেটাকে বলে অনেক সময় জলের মধ্যে জলের মেমোরিজ খুব হাই মেমোরি থাকে, খুব স্ট্রং, জলের মেমোরি খুব স্ট্রং, ঠিক আছে, তো জল খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো তুমি নর্মাল হনুমান চালিসা পড়ে যতটা না এফেক্ট পাবে, এটা তুমি করলে ততটাই তার থেকে অনেক বেশি এফেক্ট পাবে। মানে যদি তুমি ভেবে থাকো যে তুমি হনুমান চালিসা পাঠ করছো, বা সে তোমার কথা শুনছে না, বাট তোমার খুব তোমার দরকার, ঠিক আছে, তুমি হেল্প চাও, তো ওনার আশীর্বাদ তোমার চাই, বা ওনার এনার্জিটা, ঠিক আছে, দেখো হনুমানজির যে এনার্জি, সে তুমি জীবনেও নিতে পারবে না। ভগবান মানে দেবরাজ ইন্দ্রের যে ঐরাবত হাতি, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের নর্মাল যে হাতি, সেই কয়েক লক্ষ হাতির শক্তি হচ্ছে একটা ঐরাবত, কয়েক লক্ষ ঐরাবতের শক্তি হচ্ছে ইন্দ্রর, দেবরাজ ইন্দ্রর,
কয়েক লক্ষ ইন্দ্রর যে শক্তি, দেবরাজ ইন্দ্রর যে শক্তি, তা হচ্ছে হনুমানজির কেড়ে আঙুলে। এই আঙুলটার শক্তি হচ্ছে ততটা। তো হনুমানজির শক্তি তো তুমি অ্যাবজর্ভ করতে পারবে না, তার কিছু পার্সেন্ট, জাস্ট 0.0000 এরকম পার্সেন্টেজও যদি তুমি নিতে চাও, তুমি ওই জলটা পান করো। এভরিডে হনুমান চালিসা পাঠ করছো, জলের সামনে কাঁচের গ্লাসে জল নিয়ে সেই জলটার সামনে হনুমান চালিসা পাঠ করে সেই জলটা খাও, তুমি চেঞ্জেস বুঝতে পারবে। আর যেটা বললাম, সে প্রতি মঙ্গলবার তুমি হনুমানজির পুজো করো, আর অবশ্যই নিরামিষ খেয়ে, কারণ উনি কিন্তু ব্রহ্মচারী। আর এখানেও একটা কনসেপশন আছে যে ওনার স্ত্রী আছে নাকি, ঠিক আছে, ওনার স্ত্রী আছে, তারপরেও উনি ব্রহ্মচারী। কারণ ওনার স্ত্রী থাকার পেছনের রিজনটা হচ্ছে উনি যে 9টা নিধি শিখেছিলেন সূর্যদেবের কাছ থেকে, তো সূর্যদেব 5টা নিধি শেখানোর পর বলেন আমি আর তোমাকে শেখাতে পারবো না, কারণ এর জন্য ওয়াইফ লাগবে, হ্যাঁ তার জন্য তোমাকে বিবাহিত হতে হবে। তখন বলেন যে না, আমি তো ব্রহ্মচর্য ত্যাগ করতে পারবো না। তখন সূর্যদেব বলেন যে আমার মেয়ে আছে সুর্বচলা, ঠিক আছে, সুর্বচলাকে তুমি যদি বিয়ে করো তাহলে ও ভীষণ হাই এনার্জেটিক, আর তার ওর এনার্জি একমাত্র তোমার মধ্যেই নেওয়ার ক্ষমতা রয়েছে। মানে সূর্যদেবের মেয়ে যে সুর্বচলার, তার এনার্জি অ্যাকসেপ্ট করার ক্ষমতা একমাত্র গোটা মহাবিশ্বে হনুমানজির ছিল। তাকে তুমি নাও, তুমি তাকে গ্রহণ করো, সে তার সাথে তোমার বিয়ে হওয়ার পর সে আবার তপস্যায় চলে যাবে, তুমি চলে যাবে আবার ব্রহ্মচর্য পালন করতে, কিন্তু তারপর তুমি আরও বাকি 4টে নিধি শিখতে পারবে। সেই করেই হয়। তো সেই করেই ওনার সাথে সুর্বচলার বিয়েটা হয়, আর যার ফলে তেলেঙ্গানার খাম্মাম গোটা ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে হনুমানজিকে বিবাহিত রূপে পুজো করা হয়, খাম্মাম জেলায়। এই বিষয়ে আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এখনকার ইউথ এতটা সনাতন ধর্মের প্রতি এত কানেক্টেড কেন? এটা তুমি আজকে দেখছো, বাট এটা তো আমাদের কলিযুগের গোল্ডেন এরা চলছে। এটা ইউথ নয়, আজ থেকে 15 বছর আগে তুমি দেখো, তখন ইউথ তখনও ছিল, বাট তখন কিন্তু এইভাবে ভগবানের প্রতি অ্যাট্রাক্টেড। লাইক আমি যদি আজ থেকে 15 বছর পেছনে চলে যাই, তুমি বিশ্বাস করবে না, আমার থেকে বড় নাস্তিক বোধহয় আমার পুরো ফ্যামিলি থেকেও ছিল না। আমি ঠাকুরের মূর্তি এরম ওপর থেকে ফেলে দিয়ে বলতাম যে নিজেকে বাঁচাতে পারে না, সে আমাকে কি করে বাঁচাবে। আমি করেছি এই জিনিসগুলো, আমি জেনুইনলি করেছি। আর একটা জিনিস মাথায় রাখবে, একজন সবথেকে বড় নাস্তিকই কিন্তু সবথেকে বড় আস্তিক হতে পারে, কারণ সে যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। ছোটোবেলা থেকে আমার ঘরে কিন্তু পুজো, আচ্ছা হ্যাঁ, তার আমার মা মানে পুজো শুরু করলে 3 ঘন্টার আগে তার পুজো শেষ হয় না, ঠিক আছে। তো আমি অনেক কিছু দেখেছি, আমার ঘরে অনেক ঝগড়াও লেগেছে, কিন্তু আস্তে 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 মানে জানো তো, প্রত্যেকটা জিনিসের পেছনে না টাইম ম্যাটার করে, যে একদম সঠিক সময়ে তোমার সামনে সঠিক জিনিসটা ঠিক চলে আসবে, যেটা নেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকবে। হয়তো ছোটোবেলায় আমি সেইগুলো নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, মেন্টালি ফিজিক্যালি হয়তো প্রস্তুত ছিলাম না, সেই কারণে হয়তো আমি তখন নাস্তিক ছিলাম। বাট আস্তে আস্তে আমার যে ট্রান্সফরমেশনটা কী করে হলো, কবে হলো, আমি বুঝতে পারলাম না। আমার একটা 3 লাইনের 4 লাইনের গল্প মানে কবিতা মুখস্থ রাখতে পারি না, সেখানে আমি 40 লাইনের হনুমান চালিসা মুখস্থ রেখেছি। বিভিন্ন মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণকে যদি তুমি স্মরণ করতে চাও, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ঠিক আছে। আরও এরকম অনেক মন্ত্র আছে, নমস্তুভ্যাম মন্ত্র রয়েছে, গায়ত্রী মন্ত্র রয়েছে, সাবিত্রী মন্ত্র রয়েছে। অনেক মানুষ তো ভুল করে মানে সাবিত্রী মন্ত্রকে গায়ত্রী মন্ত্র বলে পাঠ করে, আর যখন তখন পাঠ করে, আর নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে, ঠিক আছে। আর একটা মন্ত্র রয়েছে, যদি ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকে বা কেউ প্রবলেমে রয়েছে, কেউ কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটা যদি তোমরা পাঠ করতে পারো, প্রবলেমস থেকে কিওর হয়ে যাবে, ঠিক আছে। মেন্টালি প্রবলেম, ডিপ্রেশনস, এইসব জিনিস থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে। এরকম প্রচুর হিলিং প্রসেস রয়েছে, যেগুলো তোমাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে বার করে আনবে, যার কিন্তু কোনো মেডিসিন লাগবে না। আবারও বলে দিচ্ছি, কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, ঠিক আছে। তো আজকে এই স্পিরিচুয়ালি যে কানেকশানটা কানেক্ট করতে পেরেছি, তার কারণ সে চেয়েছে আমি তার সাথে কানেক্ট করি, তার জন্যে কানেক্ট করতে পেরেছি। আমার সব থেকে ভালো লাগছে আজকের এপিসোডটা, আগের বার যখন তোমাদের বাড়ি আমরা গেছিলাম, তখন শুধু ভূতের নিয়ে আলোচনা হয়েছিল, এত কিছু কিন্তু হয়নি, ওকে জাস্ট একটা বেসিকভাবে আলোচনা হয়েছিল, বেশ ওটা হয়েছিল। কিন্তু আজকে যখন তুমি এলে, আর তখন আমাদের কিন্তু এরকমও ছিল না, আমাদের চ্যানেলটা এতটা স্পিরিচুয়াল ছিল না, ওকে, তখন বিভিন্ন টাইপের, এখনও করি, বাট এখন স্পিরিচুয়ালিটিটা একটু বেশি আমাদের চ্যানেলে রয়েছে। কিন্তু মানে আজকে যেটা ভালো লাগছে, এটা কিন্তু আমাদের প্ল্যানেই ছিল না, তুমি দেখো, ওই জন্যই তো দেখো, শুধু ভূতের গল্প প্ল্যানে ছিল যে কি কি হয় কি কি না হয়। পডকাস্ট কিন্তু তখনই ভালো হয় যখন কনভারসেশন হয়,
আমরা যদি এটা ভেবে কথা বলি অডিয়েন্সের সাথে, কারণ দেখো তার জন্য তো আমি আমার এপিসোড বার করছি, তাকে ভূতের গল্প তো বলছি। তো হ্যাঁ, ভূতের গল্প করতে করতে যদি আমি ভগবানের গল্প না করি, তাহলে ভগবানই বা কেন আমাদের কাছে আসবে? ভূত প্রেতেই তো ভরে যাবে চারিদিকে। ওটাই আমার ভালো লাগছে। আর সব থেকে আমি কাউকে ইয়ে করে বলছি না, মানে ছোট করে বা ইয়ে করে বলছি না, যে তোমার যে কটা পডকাস্ট আমি দেখলাম এটা কিন্তু অন্যরকম হচ্ছে। আমি জানি না কিভাবে। এটা আমিও কিন্তু সত্যি কথা বলছি, দেখো আমি না প্রত্যেকটা পডকাস্ট একটু আলাদা করার চেষ্টা নিজের দিক থেকে করি, ঠিক আছে? মানে কিন্তু ওটা ভূত সেন্ট্রিকই হয় যে কটা করেছো তুমি। ভূত সেন্ট্রিক হচ্ছে, দেখো তারা জানতে চায় না। আমি তোমাকে একটাই কথা বলেছিলাম যে তুমি দেখো হনুমান চালিসা তো আমায় বলছো, ঠিক আছে, এটা কিন্তু অন্যদিকে চলে যাবে। আমি তোমাকে বলেছিলাম একটা, কারণ আমি যদি ওনার ব্যাপারে কথা বলতে শুরু করি, আমি একটার পর একটা বলতেই থাকি, কারণ আমার ভালো লাগে। তুমি যদি আমাকে বলো যে এই পডকাস্টটা আরও 2 ঘন্টা লেন্দি করবে, আমি তোমাকে কী বললাম পডকাস্টটা শুরু করার আগে, যে আমার একদম এনার্জি নেই আজকে, ঠিক আছে, মানে আমার চোখ বন্ধ হয়ে আসছিল। বাট স্টিল দেখো এই এনার্জিটা আসে কোথা থেকে, ঠিক আছে? ওই একজনই আমাকে এই এনার্জিগুলো দেয়। এই যেমন তুমি আমাকে একটা জিনিস বললে, এটা আমি কিন্তু মাথায় নোট করেছি জিনিসটা, যে যতক্ষণ না সময় হচ্ছে ততক্ষণ কিন্তু ছেড়ে যাবে না, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমি এবার একটুখানি জানার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কিসের বেসিসে। কারণ দেখো আজকে যদি আত্মা হয়ে আমার যদি মনে হয় যে আমি আদি অনন্তকাল ধরে কাউকে ধরে রাখবো, আমার সময় হচ্ছে না, তাহলে তো আমি সেটা করতে পারি না। সেটারও একটা কাউন্টার কিছু থাকতে পারে, কাউন্টার অ্যাকশন থাকতে পারে। না সময় হচ্ছে বলতে ওই সময় না, মানে আত্মার সময়, সেটা টাইমের কথা বলছি। হ্যাঁ, এই বিষয়টা যে বলে না যে সময়ের আগে আর কপালের থেকে বেশি কিছু পায় না, এরকম ব্যাপারটা নট যে আত্মার সময় হচ্ছে আমার ইচ্ছা করছে আমি বেরিয়ে গেলাম, ওরম না। ওকে, ধরো আজকে তোমার কপালে লেখা আছে যে আজকে তোমার 10,000 সাবস্ক্রাইবার হবে, কিন্তু তুমি 9,000-এ রয়েছো, সকালে দেখছো 10,000 কিন্তু আজকেই হবে। কিভাবে হবে হট করে দেখালো শর্ট। আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে যেদিন আমার 9,000 সেদিনকে আমার ওই 9,000 সাবস্ক্রাইব, মানে 9,700 কি 800 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? তো আর হচ্ছে না, আমি না ভাই, মানে আমি ভাবছি কি আর হচ্ছে না কেন, ঠিক আছে, মানে এত স্পিডে গ্রোথটা নিয়েছিল, আমি ভাবছি আর হচ্ছে না কেন। আমি কি করলাম, একটা শর্টস আপলোড করলাম আমার চ্যানেলে, ঠিক আছে? মানে সাডেনলি তুমি বিশ্বাস করবে না, আমার কোনো শর্টস ইনস্ট্যান্ট ওরকম ভিউজ বাড়ায় না, ঠিক আছে? 2 ঘন্টার মধ্যে 10,000 ভিউজ চলে গেল শর্টসটা, 250 মানে ওইটা যখনই গ্রোথটা ধরলো, সাবস্ক্রাইবারটা আবার বাড়তে শুরু করলো। ওই দিন রাতের বেলায় 10,000 হয়ে গেল, ঠিক আছে? পরের দিন সকালে উঠে দেখছি 10,600, মানে 10,600, ওই 10,360, মানে যেখানে রাতের বেলায় সাবস্ক্রাইবার বাড়েই না, ঠিক আছে? মানে ওই আমি তোমায় বলছি রাত্রি 1টা থেকে সকাল 6টা অবধি টাইম স্প্যানটা বাড়ে না ওরমভাবে, ঠিক আছে? সেই টাইমটার মধ্যে আমার 300 সাবস্ক্রাইবার বেড়েছে। তোমার পডকাস্ট দেখেই আমি এই জিনিসটা নিজের ওপর অ্যাপ্লাই করেছি, আর এটা সত্যি কাজ করে। যেটা হচ্ছে ওই মধুমিতা ঘোষ না দত্ত, মধুমিতা দত্ত, ও যে কথাটা বলেছিল যে তুমি যদি অলওয়েজ পজিটিভ কথা বলতে থাকো না, যে হ্যাঁ আমার এটা, লাইক তুমি ধরো বলছো আমার এটা হচ্ছে না, ওই জিনিসটা হবে না। এটা ঠিক, এটা আমি মানি। যখনই না তুমি নিজের মাইন্ডে কন্টিনিউয়াসলি বলতে থাকবে না আমার এটা হচ্ছে, আমার এটা হবে, খুব মানে ইউনিভার্স যে কিভাবে তোমাকে রিটার্নটা দেবে তুমি আমি নিজেকে দিয়ে এটা তোমার ওই এপিসোডটা দেখার পরে আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি, আর আমি রেজাল্টও পেয়েছি, ঠিক আছে? তার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল ওনার প্রতি, ঠিক আছে? আর ওইটা শোনার পরেই আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করেছি। আমি যবে থেকে তোমার ওই এপিসোড দেখেছি, তবে থেকে সব রকমের নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি। আর তুমি বিশ্বাস করবে না, তারপর থেকে সব রকম পজিটিভ জিনিসই আমার সাথে ঘটতে শুরু করেছে। তোমার লাইফেও বাধা বিপত্তি আসেনি তা নয়, আমারও আসেনি তা নয়, হয়তো ইন ফিউচার আরও আসবে, বাট সেগুলোকে হার্ডেলটাকে যে ক্রস করা, ওই চ্যালেঞ্জটাই আমাদেরকে নিতে হবে। আমি ভেঙে পড়লাম, আমার দ্বারা হবে না। আর আমি বাবা মায়েদেরকে একটা কথা বলবো, যে তোমার ছেলে আজকে ইনকাম করতে পারছে না, তোমার ছেলে আজকে কিছু করতে পারছে না, তাই কন্টিনিউয়াসলি তাকে এটা বলো না যে তোর দ্বারা কিছু হবে না, ঠিক আছে? তোর থেকে ও ভালো, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কোনো কিছু, মানে লাইক হয় না অনেক সময় বাবা মায়েরা ভাবে, বাবা মা ভাবছে তো তারা ভালোবাসে বলে বলছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, বাবা মায়ের আশীর্বাদও যতটা কাজে লাগে, যতটা এফেক্টিভ হয়, বাবা মায়ের অভিশাপও ঠিক ততটাই এফেক্টিভ হয়। একটা মা যখন নেগেটিভ কোনো কথা বলে দেয় না, বাইরের লোকের নেগেটিভ কথা যত কম, মানে যতটা দিলে হয় লাগবে, একটা মায়ের নেগেটিভ কথা খুব তাড়াতাড়ি লেগে যায়, কারণ মায়ের আশীর্বাদটাও কিন্তু ততটাই স্ট্রং হয়, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো যে বাড়িতে আর খেতে বসার সময় যেন কেউ কাউকে কোনোরকমভাবে ব্লেমিং, ঠিক আছে, মানে অ্যাবিউজড, অসভ্যতামি, মানে এই ধরনের মানে কথাবার্তা, খারাপ কথাবার্তা, যে তোর দ্বারা কিছু হচ্ছে না, তুই ইনকাম করে দিতে পারছিস না, এগুলো না করতে। কারণ আমরা যখন খাই, ঠিক আছে, আমরা শুধু খাবারটাকে খাই না, আমরা এনার্জিটাকেও আমাদের শরীরের মধ্যে সোক করি,
ঠিক আছে? তো ওই টাইমে অ্যাটলিস্ট যখন খাবার বানাচ্ছে তখন যাতে কেউ নেগেটিভ থটস মাথায় না রাখে, কারণ তার সাথে আমাদের থটসটাও কিন্তু তৈরি হচ্ছে। ওই থটসটা মানে ওই খাবারটা যে খাবে তার মধ্যে ওই নেগেটিভ থটসটাও কিন্তু ঢুকবে। এবার অনেকে বলবে যে নেগেটিভ পজিটিভ হয় না, যেটা এরকম হয়, মানে আমি পজিটিভ ভাবি তাও হয় না, কারণ মাথার মধ্যে তোমার নেগেটিভ রয়েছেই, ওকে, এটা থাকবেই, এটা কিছু করার নেই, তুমি বার করতে। সাবকনশিয়াস তো তোমায় নেগেটিভই ভাবাবে। পজিটিভ মানুষ যতই হোক তার মাইন্ডে আমি এখন পজিটিভ ভাবি, কিন্তু আমার মাথায় কি নেগেটিভ আছে না? তখন ভাবে ইস রে এটার ভিউ হবে তো, এটা হবে তো, হাবি না হয়ে যায়, কিন্তু হাবি না হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা আমার মনে হয়, যাতে হাবি না হয়ে যায়, ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় তোমাকে, তোমার মাথায় নেগেটিভ থটস আসবে, কিন্তু ওই নেগেটিভ থটসটাকে সরিয়ে তোমাকে সামনে এগোতে হবে যে না আমার হবে। আর সব নেগেটিভের মধ্যে আমার মনে হয় যে পজিটিভটা খোঁজাটা দরকার, এটা মানুষের দরকার। আর মানুষ তো আলো, তুমি একটা কথা বলো, আজকে তুমি একটা অন্ধকার ঘরে রয়েছো, তুমি আলো খুঁজবে না? তুমি কি অন্ধকারেই থেকে যাবে? তোমাকে তো লাইট খুঁজতে হবে বাঁচার জন্য। তো পজিটিভ হচ্ছে লাইট। অন্যরকম দিকে চলে যাচ্ছে, খুব ভালোও লাগছে, বাট আমি জানি দর্শক যেটা শুনতে এসছে এবার সেদিকে আসি। কি বলবো, গল্প শোনাবো, এরকম বলবো না? যাই হোক, তোমার যদি মানে তোমার কাছে অনেক সিচুয়েশন রয়েছে, এই ভৌতিক ঘটনা রয়েছে, সব তো তোমার সাথে হয়নি, যেটা তুমি প্রথমেই বলছো আজকে, কারণ তোমার সাথে হয়েছেই একটা ঘটনা বা দুটো ঘটনা। আমার সাথে একটা দুটো ঘটনাই ঘটেছে, ঠিক আছে? একটা ছোট্ট ঘটনা বলছি, এই ঘটনাটা খুব মানে ইন্টারেস্টিং, ভয়ের নয় বা ভূতের নয়। এই ঘটনাটা ঘটেছিল মানে আমার জন্মের আগে, আমার শোনা ঘটনা। তো আমার পিস্তত মানে পিসেমশাই, ঠিক আছে, আমার পিসেমশাই, বড় পিসেমশাই, ও থাকে হচ্ছে তোমার দীঘার ঠিক আগে একটা স্টপ, মানে দীঘা স্টেশনেই নামতে হয়, মানে দীঘার রামনগর বা দীঘাতে নামতে হয়, নেমে যেতে হয়, মানে টোটো বা ভ্যান বা ট্রেকার, ওখানে ট্রেকার থাকে, ঠিক আছে, ট্রেকারে করে যেতে হয়, সেখানে থাকে। তো বহু বছর আগেকার ঘটনা, বলছে যে একদিন রাতের বেলায় কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে আমার বড় পিসেমশাই আর দুই বন্ধু ফিরছিল। তো ফেরার সময় একটা শ্মশানের পাশ দিয়ে আসছিল। তো ওরা সেটা বুঝতে পারেনি রাতের অন্ধকারে যে ওরা শ্মশানের উপর দিয়ে হেঁটে আসছে। দেখছে বহু মানে ভীষণ দূরে একটা চিতা জ্বলছে, এটা সত্যি কথা কিন্তু, ঠিক আছে, কারণ পিসেমশাই, আমি যখন পিসের বাড়িতে একবার গেছিলাম তখন তার দুই বন্ধু এই ঘটনাটা বলেছিল। আর দেখো, আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি, ভয় পেতে ভালোবাসি, আমি যেখানেই যাই সবাইকে বলি আমার একটু গল্প শোনাও। রাতের বেলা হলেই আমার গল্প শোনার একটা হয়, ঠিক আছে। তো তখন শুনি যে বলছে যে যখন ফিরে আসছে দেখছে দূরে একটা চিতা জ্বলছে, সেই চিতার চারপাশে তিনজন বিশাল চেহারা এরকম কাঁধে গদা নিয়ে ওই চিতাটাকে মানে পরিক্রমা করে না, ওরকম ঘুরছে কন্টিনিউয়াসলি। ওটা দেখে দুজনের শরীর খারাপ হয়ে যায়, লিটারেলি শরীর খারাপ হয়ে যায়, তারপর অনেকদিন অসুস্থ থাকে। বাট তারপর কী হয় বা ওটা কারা ছিল, কে ছিল, কেউ জানে না, ঠিক আছে, এরকম একটা জিনিস। আর তুমি ভূতের গল্প মানে ভয় পেতে চাইছো তো, একটা ঘটনা বলছি, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শোনো, যেটা আজকের এপিসোডে আমার কাছে এসছে। আজকে এপিসোডটা পাবলিশ হবে, তো তোমার এই এপিসোডটা যখন পাবলিশ হবে তখন অলরেডি তোমার অডিয়েন্স হয়ে যাবে, হ্যাঁ, দেখে নেবে। বাট ঘটনাটা শোনো, এখনও পাবলিশ হয়নি, তাহলে তুমি ইন্টারেস্টটা পাবে এটা শুনতে। তো হঠাৎ করে গত মঙ্গলবার আমার ইনস্টাগ্রামে একটা মেসেজ আসে যে অরিত্র, আমি তোমার সাথে কথা বলতে চাই, কারণ আমার জীবনটা শেষ হয়ে গেছে, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? আমি তোমাকে কল রেকর্ডিংয়ে ঘটনাটা বলতে চাই। আচ্ছা, নিশ্চয়ই, বাট আপনার জীবন শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি হেল্প তো করতে পারবো না, ঠিক আছে, মানে আমার সত্যি, আমি সবাইকে এটাই বলি, আমি হেল্প করতে পারবো না, যদি সেরকম মনে হয় আমি সেরকম লোকের সাথে কথা বলিয়ে দিতে পারি। তো হঠাৎ করে বললো যে ঘটনাটা এবার আমি তোমাকে বলছি। লোকটা থাকে কসবার ওখানে, রুবি হসপিটালের কাছে। তো 2013 সাল ও চাকরি করে হচ্ছে গ্রিন পুলিশে চাকরি করে। 2013 সালে ওর বাড়ি থেকে হঠাৎ প্রেশার দেওয়া হয় বিয়ে করার জন্য, ওকে। তার আগে একটা কথা বলে রাখি, কোনো দিন দেখেছো একটা মানুষকে কয়েক দিনের মধ্যে ইয়াং অবস্থা থেকে বুড়ো অবস্থায় কনভার্ট হয়ে যেতে? কতটা ইন্টারেস্টিং হবে তুমি ব্যাপারটা শোনো এবার। তো ওর বাড়ি থেকে মেয়ে ঠিক হয় কোনো একটা গ্রাম থেকে, ঠিক আছে, মানে গরিব পরিবারের মেয়ে, কারণ ওর ফ্যামিলির নাকি এটা ধারণা ছিল যে যেই সমস্ত মেয়েরা গরিব পরিবারে বড় হয় তারা নাকি বিভিন্ন পরিস্থিতিতে, ঠিক আছে, মানে মানিয়ে গুছিয়ে চলতে পারে, এটা ওর ফ্যামিলির ধারণা ছিল, অনেকেরই ধারণা। তো আমি এটা মনে করি না,
না আমি বলছি অনেকেরই আগেকার মানুষের অনেকেরই ধারণা। আমি তো একদমই মনে করি না, ঠিক আছে? তো কারণ প্রত্যেকটা মানুষের মানে মেন্টালিটি বা মানিয়ে গুছিয়ে চলার ক্ষমতাটা তার মেন্টাল ওয়েলনেসের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি একটা মানুষকে ভালোবাসো, তুমি কোটিপতির ঘরের মেয়ে হলেও তুমি যদি জেনুইনলি ভালোবেসে থাকো, যে সে তোমার সাথে থেকে যাবে। আর যদি সেটা না থাকে, সে বড় লোকের সাথেও থাকতে পারবে না, গরিবের সাথেও থাকতে পারবে না, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে? তো একটা কথা বলছি, তো এখানে কি হলো, ওর বিয়ে হয় সেই মেয়েটার সাথে। বউ ভাতের দিন রাতের বেলা তো ওর ওয়াইফ হঠাৎ করেই বলে যে আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, আমি কথা বলতে পারবো না, আমি একটুখানি শুয়ে পড়ছি। তো ও বলে যে ন্যাচারালি হ্যাঁ ঠিক আছে আপনি শুয়ে পড়ুন, হতেই পারে যে বিয়ে ফিয়ে হয়েছে, টায়ার্ড থাকতেই পারেন, কাল সকালে কথা হবে। ছেলেটাও ঘুমিয়ে পড়ে, মেয়েটাও ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সকালে ছেলেটা ঘুম থেকে উঠছে, দেখছে ও পুরো শরীরে যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারছে না। কার ছেলেটা? ছেলেটা সুস্থ ছেলে, শুয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর মানে পুরো গোটা গা হাত পায়ে মনে হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা করছে, ওর গায়ে মনে হচ্ছে কেউ পিন ফোটাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো উঠতে পারছে না, হঠাৎ করে মানে খুব জোর জবরদস্তি ওঠে বিছানা থেকে, উঠে ফ্রেশ হয়ে আবার বিছানায় চলে আসে, কারণ ওর নাকি দাঁড়ানোর ক্ষমতা ছিল না। দেখছে ওর বউ ওকে অ্যাভয়েড করে চলছে। এবার ও ভাবে যে ও হয়তো লজ্জা পাচ্ছে, নতুন বউ, সব অ্যারেঞ্জ ম্যারেজ, লজ্জা পাচ্ছে, তার জন্য এড়িয়ে যাচ্ছে। তো সেদিনটাও ঘুমিয়েই কাটিয়ে দেয়। ওকে, ঘুমিয়ে কাটিয়ে দেয়। লাইক মানে সন্ধ্যেবেলাটা ধরো ঘুমিয়ে পড়লো, আবার কিছু খেলো, আবার ঘুমিয়ে পড়লো। বাড়িতে তখনও কাউকে কিছু জানেনি, শরীরটা তো খারাপ বলে। এরপর যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ও বলছে ওর মায়ের মুখে শোনা। ওর মা মাঝরাতে ঘুম থেকে উঠেছে টয়লেটে যাবে বলে, উঠে দেখে ওর ছেলের জানলা থেকে ওর ছেলের ঘরের আলো জ্বলছে, সেটা বাইরে দেখা যাচ্ছে। এবার ভাবে রাত্রির 1-2 বাজে, এরকম এখন আলো জ্বলছে, গেছে। আর ও ভালো কথা, ওই আলোটা জ্বলার সাথে সাথে দেখছে জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ওর মা মানে আচ্ছা একটা কিউরিয়াসিটি হয়, তো দৌড়ে গেছে, গিয়ে দেখছে ছেলে অচেতন অবস্থায় ঘুমোচ্ছে, ওর বউ মাটিতে বসে, ঠিক আছে, মানে ধ্যানমগ্ন অবস্থায় বসে মাথা দোলায় না, ওরমভাবে মাথা দোলাচ্ছে, তার পাশে একটা মাটির বাটি রয়েছে যেটার মধ্যে লাল রঙের কিছু একটা তরল পদার্থ রয়েছে। আচ্ছা, ওকে। তো তারপর ওর মা ওটা দেখা মাত্রই বলছে, বৌমা তুমি কী করছো এটা, আর ওই বাটিটার মধ্যেই বাকি? বলছে মা আমি আসলে একটু এই স্পিরিচুয়ালি পুজো টুজো করি, ঠিক আছে, আমার হাজব্যান্ড আর ফ্যামিলির ভালোর জন্য, মানে পরিবারের ভালোর জন্য, আপনি চলে যান বলে ওর মায়ের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়, মানে জানলাটা বন্ধ করে দেয়। তারপর তোমার পরের দিন দেখছি ছেলেটার কন্ডিশন আরও খারাপ। যখন ছেলেটা এবার ওর মা চলেও যায়, ঠিক আছে, কিন্তু ওর মায়ের মনে একটা ডাউটস থেকে যায় জিনিসটা দেখার পর। পরের দিন ছেলেটা, এবার ওরা ছুটি শেষ হয়ে গেছে, বিয়ের জন্য যে ছুটি পায় সেই ছুটিটা শেষ হয়ে যায়, ওকে অফিস যেতে হবে। তো ছেলেটার শরীর ভীষণ খারাপ, ঠিক আছে, তো ও অফিস যায়, রীতিমতো নিজেকে জোর করেই নিজের শরীরটাকে তুলে নিয়ে অফিসে যায়। এবার গ্রিন পুলিশে চাকরি করে, রাস্তায় ডিউটি করছিল। হঠাৎ করে ছেলেটার এটা মনে হতে থাকে যে ওকে পেছন থেকে কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে। ওকে। আর যখন ঘুম থেকে ওঠে, সরি আমি এটা বলতে ভুলে গেলাম, যখন ছেলেটা ঘুম থেকে ওঠে দেখছে ওর বালিশের মধ্যে মাথার চুল পুরো ভর্তি হয়ে গেছে, মাথা থেকে চুল উঠে গেছে, মানে দেখে মনে হচ্ছে অর্ধেকের বেশি চুল উঠে গেছে ওর মাথা থেকে, বুঝলে? তো ও যখন ওটা নিয়ে বলছে যে, আর ঘুম থেকে উঠে দেখছে ওর বউ ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, ওর সাথে নিজে থেকে কথা বলছে। তো এটা দেখেও একটু খুশিও হয়, বেশ ভালোও লাগছিল ওর, যে হ্যাঁ প্রথমবার কথা বলছে ওয়াইফের সাথে, ওর ওয়াইফ ওর জন্য খাবার টাবার বানিয়ে রেখেছে। আর মাথার ওরকম চুল ওরকম বালিশের ওপর যখন উঠেছে বিছানা থেকে, দেখছে বালিশের ওপর পুরো চুল ফুল ছড়িয়ে রয়েছে পুরো, মানে দেখে মনে হচ্ছে অর্ধেক চুল ওর কেউ খাবলা মেরে তুলে নিয়েছে। তো যখন ও ওটা থেকে রীতিমতো আটকে ওঠে, ওর বউকে এটা এরমভাবে কী করে, তখন ওর বউ বলছে তোমার তো 2 দিন ধরে এমনিও শরীর খারাপ, হয়তো সেই কারণেই চুল উঠেছে, আর শীতকালে তো এমনিও চুল ওঠেই, ঠিক আছে, হয়তো তুমি ওসব নিয়ে ভেবো না, যাও তুমি কাজে যাও। খেয়ে অফিস চলে গেছে। দুপুরবেলায় যখন রাস্তায় ডিউটি করছে, তখন ওর মনে হচ্ছে যে ওকে না কেউ শক্ত করে আটকে রেখেছে, চেপে রেখেছে। তো হঠাৎ করে ওর গা গোলাতে শুরু করে, ঠিক আছে, গা গোলাতে শুরু করে, আর তারপর ওর হঠাৎ করেই নাক মুখ দিয়ে রক্ত ব্লিডিং স্টার্ট হয়ে যায় ছেলেটার। ওই দেখে ওর কলিগ ওর অফিসে আর বাড়িতে জানায়, তো অফিসের ডিউটি করে ওকে অফিসে পাঠানো হয়, মানে অফিসের ডিউটির গাড়িটা করে ওকে অফিসে পাঠানো হয়। অফিসে? আচ্ছা, মানে ওদের যে ব্রাঞ্চ থাকে নাকি থাকে, পাঠানো হয়। তারপর ওকে বাড়িতে পাঠালে সেখান থেকে ডক্টর চেক আপ করা হয়, ডক্টর সব টেস্ট করতে বলে, কী টেস্ট সেটা আমায় বলেনি, তো বিভিন্ন টেস্ট করতে দেয়। টেস্ট করানোর পর ও বাড়ি চলে যায়। সেদিন রাত্রে কি করে, ওর মা
মানে এবার ওষুধ টষুধ খেয়ে ছেলেটা রাত্রি 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে। ঘুমিয়ে পড়ার পর আমি তোমাকে ছেলেটার ফটো দেখাবো, ঘটনাটা বলিনি, তোমার ছেলেটার ফটো দেখাবো, তোমার মনেই হবে না একটা ছেলে, দেখে তোমার মনে হবে যে একটা বয়স্ক দাদুর সাথে তুমি কথা বলছো, বাট আমি জানতামই না যে ও একটা ছেলে। ওকে, তো তারপর তোমার ওই ছেলেটা যখন চলে যায় মানে বাড়িতে মানে শুতে চলে যায়, তারপর আর কোনো সেন্স নেই, ঘুমিয়ে পড়েছে কখনো জানে না। এর মাঝখানে কি হয়, ওর মা ওই রাতে ঘুমায়নি, মানে নিজের ঘরেই যাতে কেউ বুঝতে না পারে মাঝরাত অবধি ওর মা চোখ বন্ধ করে জেগে পড়েছিল। ওকে, তো যখন দেখে ওর বাবাও অঘরে ঘুমোচ্ছে, ওর মা পা টিপে টিপে যায় জানলার পাশে, দিয়ে জানলার হালকা মানে জানলাটা ভেজানো ছিল না, হালকা ফাঁক করে দেখে যে, কারণ আগে থেকে বুঝতে পেরেছিল জানলার ভেতরে লাইট জ্বলছে, কারণ একটা রিফ্লেকশন পড়ে, ঠিক আছে। দেখছে যে ওর বউ পুরো নির্বস্ত্র, গায়ে কোনো কাপড় নেই, ওর বর অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, ওর বউ মাটিতে পুরো নির্বস্ত্র অবস্থায় হাঁটুটাকে ভাঁজ করে বসে মাথাটাকে নিচু করে রেখেছে, আর বিড়বিড় করে কী সব বলছে, কিচ্ছু বুঝতে পারছে না, মাথার চুলগুলো সব সামনের দিকে ঝুলে পড়েছে, ওর বরের হাতটা এরম বিছানা থেকে ঝুলছে, হাতের আঙুলটা কাটা, ওখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে ওই বাড়িটাতে। তারপর এরম মানে চুলের নুটি হয় না, সে নুটি পেঁচানো চুল ওই বাটিটার মধ্যে চোবালো। এরপরের যে ইনসিডেন্টটা বলছে, ওই দুটো হাত দিয়ে ওই বাটিটাকে নিয়ে সেই রক্তটাকে খাচ্ছে। এটা দেখে ওর মায়ের হয়ে গেছে, এক্সপেক্ট করেনি, এতটা এক্সপেক্ট করেনি ওর মা, ঠিক আছে। এটা দেখে হয়ে গেছে, ওর মা পা টিপে 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 ঘরে চলে যায়। এবার রিলেট করতে পারছে যে কেন ছেলের শরীর খারাপ হচ্ছে আর কাকে বিয়ে করে এনেছে তো কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে, গ্রাম থেকে এনেছে একটা সন্দেহ থাকে, ঠিক আছে, কাকে বিয়ে করে এনেছে ভাই কিছু বুঝতে পারছে না, লাইক এরকম কেন হচ্ছে, আর এইসব করছেটাই বাকি। ওর বাবাকে গিয়ে ঘুম থেকে তুলে আস্তে আস্তে সব জানায়। এবার পরের দিন ছেলেটার ওই টেস্টের রিপোর্ট আনতে যাওয়ার কথা, ওর মা আর ওর বাবা গিয়ে ওর ঘরে বলে যে আজকে আর তোমাকে যেতে হবে না, আমি আর ওর বাবাই নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তুমি বাড়ির কাজগুলো করে রেখো। ও সম্মতি জানায়, ও তো জানে না ব্যাপারগুলো। ওকে যখন নিয়ে যায় ছেলেটাকে, তখন যখন রাস্তাটা অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে, তখন ওর ছেলেটা যখন প্রশ্ন করেছে ওর মাকে যে কোথায় যাচ্ছি আমরা, তখন ওর মা সব ঘটনাটা ছেলেটাকে বলে একটা ঠাকুর বাড়িতে নিয়ে যায়। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ঠাকুর বাড়িতে যাওয়ার পর ওখানে যে পুরোহিত মশাই ছিল, সে নাকি ওদেরকে দেখা মাত্রই বলে ওঠে যে এই ছেলের বিয়ে কার সাথে দিয়েছিস, কোনো কথা শোনেনি তার আগে, বলছে কার সাথে এই ছেলের বিয়ে দিয়েছিস, যার সাথে বিয়ে দিয়েছিস ও সাধারণ কোনো মানুষ নয়, ও নাকি অনেক বেশি বয়সের মেয়ে, ও নিজের রূপ আর যৌবন ধরে রাখতে ওর ওপর যক্ষিণী বিদ্যা প্রয়োগ করেছে। এর আগেও নাকি সেই মেয়েটা 1-2বার বিয়ে করেছে, ঠিক আছে। তো যক্ষিণী বিদ্যা প্রয়োগ করেছে, যদি বাঁচাতে চাস নিজের ছেলেকে, ওই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় কর, আর ওর নিজের বাড়িতে ওই মেয়েটার যা যা জিনিসপত্র আছে সব আগুনে পুড়িয়ে দে, ঠিক আছে। তারপর হাতে তাবিজ ফাবিজ কিছু একটা বেঁধে দিয়েছিল, তো বাড়ি ফিরতে সেই মেয়েটাকে বলে তুমি বাড়ি চলে যাও। সে তো বিশাল ঝামেলা, রেজিস্ট্রিটা হয়নি বলে বাঁচুয়া যে কোনো রকম অফিসিয়াল ক্লেম করতে পারেনি, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওকে, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো তাড়িয়ে দেওয়ার পর তার ঠিক 2 দিন পর ছেলেটার মা বাড়ির বাইরে বেরিয়েছে, আচমকাই প্লেন রাস্তা হাঁটতে হাঁটতে মুখ থুবড়ে পড়ে পুরো পা ফ্র্যাকচার হয়ে গেছে। আরও এরকম অনেক ঘটনা ঘটেছে, আমায় বললো দেখো সব বলতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, বাট এই ঘটনাটা এরকম ঘটেছে। আর তারপর ছেলেটার মাথার সমস্ত চুল পড়ে যায়, ঠিক আছে, আর ছেলেটার পুরো চামড়া কুঁচকে যায়, মানে বুড়ো মানুষদের যেমন হয়, মানে ও অ্যাকচুয়ালি ওর যে কাজে করেছিল সেটা হয়তো সাকসেস পেয়ে গেছিলো, বাট একদিক দিয়ে বাঁচোয়া যে প্রাণে বেঁচে যায়। তো এই ঘটনাটা লেটেস্ট আমার কাছে যে ঘটনাটা এসছে। তো সত্যি কথা বলতে দেখো কী জানো তো, অবিশ্বাস তো করতে পারি না, কারণ ছেলেটা আমাকে ডিরেক্ট এরকম বলেছে যে তোমার যদি ঘটনা সত্যতা যাচাই করতে হয় তুমি আমার মায়ের সাথে ফোনে কথা বলতে পারো। ছেলেটা আমার ফোন নাম্বারও দিয়েছে, ঠিক আছে, ওর মায়ের ফোন নাম্বার দিয়েছে, ওর ফোন নাম্বার বলছে তুমি পারলে। আমি বলছি ভাই নমস্কার, তুমি ঘটনা পাঠিয়েছো এনাফ, বাট আমি ভেরিফাই করতে যাবো না কোনো কিছু, ঠিক আছে, কারণ আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, তুমি আমায় ঘটনা পাঠাচ্ছ, আমি সেই ঘটনা রিপ্রেজেন্ট করছি, সেই ঘটনা আমার অডিয়েন্সের ভালো লাগলে তারা শুনবে, ঠিক আছে, তারা ভয় পেলে এনাফ, ঠিক আছে, কারণ তারা ভয় পেতেই আমাদের চ্যানেলে আসে, কারণ তারাও ভয় পেতে ভালোবাসে, কারণ শনিবার রাতে আমি ওই কারণে আমার ভিডিও পোস্ট করি, ঠিক আছে। তো সেই সব ভেবেই তো আমি, কারণ যারাই পাঠায় দেখো একটা কথা বলি, তারাই বলে যে সত্যিই ঘটনা, আর ইনফ্যাক্ট তাদের হাতে প্রুফ রয়েছে। আর একটা ছোট্ট কথা বলে রাখছি যে বিগত 2 দিন, মানে গতকাল তার আগের দিনই, হ্যাঁ গত পরশু আমার কাছে একটা মেসেজ আসে
ডানলপে একটা ছেলে এরকম বাড়ি ভাড়া নিয়েছে, তো 1 মাস থাকার পর থেকেই হঠাৎ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে সেই বাড়িতে। লাইক রান্নাঘর থেকে রাতের বেলায় পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আর ওরা কারো কোনো একটা এন্টিটির এক্সিস্টেন্স ফিল করছে। তো আমি ওকে বললাম যে ঘরে কোনো দেবদেবীর মূর্তি, বলছে না ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি টবি কিছুই নেই। তাহলে সেটা প্লেস করার চেষ্টা করো। তারপর বলছে যখন আজানটা হয় তখন মনে হয় যে ঘরের মধ্যে ছটফট করছে, যখন আজানের শব্দ আসছে তখন মনে হচ্ছে ঘরের মধ্যে ছটফট করছে, কারণ তখন এক্সিস্টেন্সটা আমরা বেশি করে ফিল করি, ঠিক আছে। তো এরকম প্রচুর, আমি তখন ওকে বললাম যে তাহলে দেখো কারোর সাথে, বলছে আমি রিসার্চ করছি। আমি তোমার রিসার্চ করার জিনিস তো ভাই এটা নয়, তুমি এই ফিল্ডেরই নয়, তুমি কেন রিসার্চ করছো? তুমি সেরকম লোকের সাথে কন্ট্যাক্ট করো। ইউটিউবে আজকাল প্রচুর লোকজন পাবে যারা এই বিষয়ে মানে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট, দরকার পড়লে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করো, বাট দিস ইজ নট দ্য রাইট থিং যে তুমি এগুলো করবে। তো সেরকমই ইনসিডেন্টস আসে, প্রচুর ইনসিডেন্টস আসে, কিছু কিছু ইনসিডেন্টস বলার মতো হয়, কিছু কিছু ইনসিডেন্টস বলার মতন হয় না, সেই নিয়েই চলছে। খুবই ভালো লাগলো আজকে আবারও তোমার সাথে পডকাস্ট করে, অনেকদিন পর। লাস্ট মনে আমরা দুর্গাপুজোর আগে ভাইরাল হয়েছিল মনে নভেম্বরে, ওটা তো না, আমরা তো ভূত চতুর্দশীতে তুমি হ্যাঁ পাবলিশ করেছিলাম সেই সময়, তারপর ওই 1 মাসের মধ্যেই ভাইরালটা হয়েছে। হ্যাঁ, তারপর আজকে আবার এটা জানুয়ারির শেষ প্রায়, মানে অনেকদিন পর দেখা হলো, 3 মাস। হ্যাঁ 3 মাস পর দেখা হলো। আশা করছি আগামী দিনগুলো আরো ভালো যাক, আর 100K তাড়াতাড়ি হোক, 10,000 হয়ে গেছে তো তাহলে 50K এর মাইলস্টোনটাকে 50K, তাহলে 25K আগে হোক, তারপর 50K, তারপর এরকম ছোট ছোট করেই। আমি কোনো স্টেপস ওভার করতে চাই না, হ্যাঁ ছোট ছোট করেই হোক, কভার করি। আবারও এসো, আরো যখন ঘটনা তোমার সাথে আশা করি, এরপর আবার যখন 4 মাস পর আমি আবার আসবো, ঠিক আছে, তখন তার মাঝখানে আরো ঘটনা আমার কাছে। গ্যাপটা আমার মনে হয় দরকার নয়, তুমি ইনসিডেন্ট কোথায় পাবে? হ্যাঁ আমি পাবোই বা কোথায়, সবথেকে বড় আমি তোমার অডিয়েন্সের সাথে শেয়ারটা কি করব। এক্স্যাক্টলি, গ্যাপটা দরকার, কারণ দেখো দর্শক বুঝবে না, দর্শক আবার পাগল করে দেবে, অরিত্রদাকে আনো, এটা কিছু করার নেই। ওকে, আবার এই ভালোবাসাটার জন্যই তো আমরা এতদিন ধরে এক্স্যাক্টলি যখন আমরা শুরু করেছিলাম তখন জানতাম না যে কেউ এরকম বলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ভালোবাসাটাতে আমি একটু বিরক্ত বোধ করি না, আমার ভালো লাগে, ঠিক আছে। মানুষ যে চাইছে, ঠিক আছে, মানুষ যদি বলে যে আমার রোজ স্ক্রিনে আসতে দেয়, আমি কতটা আমার অডিয়েন্সকে ইম্পর্টেন্সই দিই। দেখো আমার কাছে তো খুব ইজি ছিল যে আমি নর্মাল গল্প রেকর্ড করে পোস্ট করে দিতাম। আমি একদিন পোল ক্রিয়েট করলাম, ঠিক আছে, যে তোমরা কি চাইছো, যে আমি নর্মাল অডিও পডকাস্ট দিই নাকি হরর ভিডিও পডকাস্ট দেবো। তো 95% দেখলাম হরর ভিডিও পডকাস্ট কমেন্ট করলো। তারপর থেকে আমার প্রবলেম হোক যাই হোক, আমি চেষ্টা করি ভিডিওতে বসেই ঘটনাগুলো বলার, কারণ ওরাই ম্যাটার করে আমার কাছে, ঠিক আছে, আমার অডিয়েন্স ম্যাটার করে। আর আমি সত্যি কথা বলছি যে আমি এই কারণেই চেষ্টা করি সবসময় ওদের সাথে ইন্টারাকশনটা বজায় রাখার। এবার কেউ সেই লিমিটটা ক্রস করে আজকে যদি কেউ এসে বলে আমি তোমার সাথে ভালো বন্ধুত্ব করতে চাই, তো দ্যাট ইজ নট দ্য রাইট থিং, ঠিক আছে। তুমি আমায় চেনো না জানো না সেসব হয় না, এইসব চেষ্টাও করো না, পরিষ্কার কথা। তো এই ভালো লাগলো সত্যি আজকে তোমার পডকাস্টে, মানে অনেক দিন পর যেহেতু এলাম, তো আগের এক্সপিরিয়েন্স একরকম ছিল, এইবার এক্সপিরিয়েন্স আরো অন্যরকম হলো। আর এতটা দূরে এসে জিনিসটা, আগেরবার তোমার কাছে গেছিলাম, এবার তুমি এলাম, ঠিক আছে। তো খুব ভালো লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা সত্যি। পরের বার যেন কলকাতার দিকেই হয়, মানে সেটাও আমাদের সেটআপেই, নট লাইক যে তোমার বাড়িতে আমি যাচ্ছি। না সেটআপ করলে তো আর বাড়িতে করার মানে হয় না, কারণ অডিয়েন্সের কাছে এই আমার মনে হয় আগের এপিসোডটা যদি আমরা এরকম ব্যাকগ্রাউন্ডে করতাম তাহলে 3টা হয়তো 30ও হতে পারতো। যাই হোক, না সত্যি ভালো লাগে। মেন বিষয়টা অডিয়েন্সই দিয়েছে, আজকে আমি অডিয়েন্স দিয়েছে বলে আমি সেট আপ করবো না, আমি ওরকম ভাবে করবো। ওকে দেখো, কেউ আসতে পারছে না, তার কাছে আমরা গিয়ে করছি, সেটা আলাদা বিষয়, কিন্তু যারা আসতে পারছে, আমার মনে হয় যে এগুলো অডিয়েন্সের জন্য আমরা কেন এইগুলো করেছি, অডিয়েন্সের জন্য, যাতে ভালো লাগে দেখতে। তুমি নোটিস করবে আমি আমার চ্যানেলের প্রত্যেকটা দিন না কমিউনিটিতে পোস্ট করি, অডিয়েন্সের থেকে জানার চেষ্টা করি তারা কি চাইছে আমার কাছ থেকে। আমি রিসেন্ট যেমন আমি আমার ভাইয়ের সাথেই কথা বলছিলাম যে 10,000 হয়েছে, একটা Q&A ভিডিও পোস্ট করব, ঠিক আছে। আমি সেটাও আমার কমিউনিটিতে পোস্ট করি যে তোমরা কি চাইছো আমি Q&Aটা করি নাকি নর্মাল যেমন এপিসোডস আসছে ওরকমই আসবে। সেখানেও দেখলাম 90% বলছে আমি Q&A করি। তো সেটার জন্য একটা প্রিপারেশন নিতে হবে, তবে অবশ্যই সেটা আমি আমার নর্মাল যেমন এপিসোডস দিই সেই দিনে করবো না, এপিসোড যেমন আসার তেমন এপিসোডস আসবে, Q&A একটা এক্সট্রা এপিসোড হিসাবে আসবে, ওটা ডেফিনেটলি। তবে যেই অডিয়েন্সরা আমায় এত ভালোবাসা দিচ্ছে তো তাদের জন্য করতে পারছি, সেগুলো ভালো লাগবেই,
অবশ্যই। তোমার কেমন লাগলো আজ? আমার ভীষণ ভালো লাগলো। ঠিক আছে, দেখো ইউজুয়ালি আমি তোমায় কি বললাম যে এই চ্যানেলটার প্রতি আমার একটা আলাদা ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট রয়েছে। ঠিক আছে, যেহেতু আমার প্রথম এক্সপোজার আমি এখান থেকেই পেয়েছি, আর এত বেশি অডিয়েন্সের সাথে আমি এখান থেকেই কানেক্ট করতে পেরেছি, তো আমার একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে। আমি এখনও আমার পুরোনো পডকাস্টটা দেখি তোমার সাথে, যেটা আমার প্রথম পডকাস্ট ছিল, তারপরেই সবার সাথে যোগাযোগ, কিউরিওফাইড, কৌস্তব দা, এদের সবার সাথে যোগাযোগ। আমার ওই সূত্রপাতটা তো আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ, তো ভীষণ ভালো লাগছে। আশা করবো যাতে আবার আসি এখানে, আরো অনেক অফার পাচ্ছ এখন। দাঁড়া, সবাই ভালো করছে, সবাই ভালো করুক। থ্যাংক ইউ আসার জন্য আবার আশা করছি। তোমাকেও থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। আবার আশা করছি 3-4 মাস পর যখন আবার তোমার কাছে যথাযথ একটা দুর্গাপুজোর আগে আগে আবার হবে আশা করছি। থ্যাংক ইউ।